সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশন বিশ্বজুড়ে আজকে রূপসী বাংলা স্টুডিওতে এসেছেন এমন একজন ব্যক্তিত্ব, জাতীয় ব্যক্তিত্ব বলা চলে, জাতির বিবেক, সাবেক উপাচার্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি বিভাগের ছাত্র সাইদ শহীদ হয়েছেন এবারের আগস্ট বিপ্লবে, তার সরাসরি শিক্ষক। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে আপনি আমাদের মাঝে তাকে সাড়া দিয়ে এসেছেন। 1986 সাল থেকে আমরা জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম যে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী আন্দোলন শুরু করেছিলাম, আপনি সেই ছাত্র অবস্থায়, আমি তখন ইংরেজিতে ছিলাম, আপনি পাবলিক আমরা ছিলাম। আজ এই লম্বা সময় 1986 এবং 2024 কম সময় না, এর মধ্যে অনেকগুলো বিপ্লব আপনি দেখেছেন এবং আগস্ট বিপ্লবের সাথে আপনি নেপথ্যে বা পথ্যে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, এটাও আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর। আপনাকে দুর্নীতি বিরোধী, এই যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, রূপসী বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানটাকে গত মে মাস থেকে আমরা নিয়মিত প্রচার করে আসছি, এটা সম্পর্কে একটু বলবেন। আর আগামীকাল যে আমরা এই 53 বছরের যাত্রায় এই প্রথম দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন করতে যাচ্ছি বাংলা একাডেমিতে, সভাপতিত্ব করবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ, বক্তা হিসেবে থাকবেন ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী, আমার সরাসরি শিক্ষক, আমার আপনার শিক্ষক আব্দুল্লাহ আবু সাইদ স্যার এবং স্বনামধন্য প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, বাংলা একাডেমির চেয়ারম্যান। সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আয়োজকরা আপনাকে পেলে খুব খুশি হবে। তে আপনি সব মিলে এই দুর্নীতি নিয়ে একটু কথা বলুন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও, এবং আপনার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীনও তো অনেক দুর্নীতির শিকার হয়েছেন, সেটাও কথা বলুন। ধন্যবাদ। সম্ভবত আমি প্রথম উপাচার্য বাংলাদেশে, যে ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, সিটিং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছি। আমি যখন চতুর্থ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাবেক রেজিস্ট্রার কর্নেল অবসরপ্রাপ্ত আবু হেনা মুস্তফা কামাল, আমরা যৌথভাবে আমাদের ঢাকায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটিতে প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম। প্রায় 12 থেকে 14টি ইলেকট্রনিক মিডিয়া আউটলেট ছিল, তারা কভার করেছিল, লাইভ করেছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পার্টিকুলারলি এবং ইন জেনারেল সারা দেশে শিক্ষা ব্যবস্থায় যে সংকট দেখা দিচ্ছে সেগুলো আমরা তুলে ধরেছিলাম, এবং শিক্ষামন্ত্রীকে সরাসরি অভিযুক্ত করে আপনার এই যে প্রতিবাদটা আমরা করেছিলাম, তাতে দীপুমণি অগ্নিশর্মা হয়েছিলেন এবং যত রকম ভাবে হ্যারাস করার চেষ্টা করা যায় সর্বাত্মকভাবে তিনি সেই চেষ্টায় রত ছিলেন। সরাসরি নির্যাতনের শিকার হয়েছিলেন, বৈষম্যের শিকার বলা যেতে পারে। এবং আপনার তৎকালীন ছাত্রলীগের যিনি সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাকে লেলিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু পরিষদের যিনি কর্ণধার ছিলেন মশিউর রহমান, তাকে, এবং ইউজিসির যারা তখন দায়িত্বে ছিলেন ডক্টর আলমগীর থেকে শুরু করে অন্য যারা, মিস্টার চন্দ প্রমুখ, এবং সেই সঙ্গে পরবর্তীতে আইএমইডিকে, শিক্ষা মন্ত্রণালয়কে দিয়ে নানানভাবে হ্যাকেল করবার চেষ্টা করেছেন, এমনকি দুদককেও প্রভাবিত করবার চেষ্টা করেছেন। এই যে অবস্থাটা, সেটি আমাদের রিজলভকে আরো শক্ত করেছে। আমরা ছাত্রলীগের সভাপতির নামে থানায় ডায়েরি করেছি, চাঁদাবাজির অভিযোগ যেহেতু ছিল, এবং সেই সঙ্গে নানান রকমের চাপ প্রয়োগের চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আমরা সেই ডায়েরি উইথড্র করিনি। আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ভর্তি বাণিজ্য এবং আপনার চাকরি বাণিজ্য ক্ষেত্রে শূন্য সহিষ্ণুতা দেখিয়েছিলাম। আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হতো রিক্রুটমেন্টে, সেখানে একটি ক্লজ যুক্ত করে দিয়েছিলাম, যে কোনো ধরনের তদবির, লিখিত বা মৌখিক, তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরবর্তীতে আপনার কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আপনি যোগদান করতে পারেন। আমার জানা মতে বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আপনার এই রিক্রুটমেন্টে এই ধরনের ক্লজ নেই।
এবং এখানে যে চলটি শিক্ষক ছিল নিয়োগে কিংবা শিক্ষক- ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোতে উপর থেকে চাপ যেত না, যে টেলিফোন যেত বিষয়টি না? আমি বলছি আপনাকে, শিক্ষক মানে লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা পোস্ট বিক্রি হতো 20 লাখ টাকায়, কর্মচারী যদি ভাইস চ্যান্সেলরের পরিচিত জ্ঞাতিগোষ্ঠী মধ্যে হতো তাহলে 5 লাখ টাকা, অনাত্মীয় এবং অপরিচিত হলে 10 লাখ টাকা। এটা ছিল স্ট্যান্ডার্ড রেট। আমি এটা শূন্য করে দিয়েছিলাম। এবং লিখিত তদবির বলতে ডিও লেটার যেটা ইস্যু করেন মন্ত্রীরা কিংবা আপনার এমপিরা, সেই বিষয়টা পরিষ্কার করা হয়েছিল। আর আমি তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী 8 বার তদবির করেছিলেন, একটা অনার করিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমর মোজাম্মেল 3 বার তদবির করেছিলেন, আমরা অনার করিনি। ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বি তিনি 100 বার ফোন করেছিলেন, আমরা ফোন ধরিনি। এইভাবে সেন্ট্রাল ছাত্রলীগের সভাপতি শোভন তিনি এসেছিলেন, 5 মিনিটের মধ্যে তাকে আমরা বিদায় করে দিয়েছিলাম। শুনতেই চাইনি কি বলতে চেয়েছেন তিনি, অর্থাৎ তদবির করার যে অভিপ্রায় নিয়ে এসেছিলেন। তারপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মোবাইল কোর্ট বসিয়ে দিয়েছিলাম ভর্তি পরীক্ষা চলাকালীন সময়। 13 জনকে আমরা যখন 1 বছরের মানে কারাদণ্ডের ব্যবস্থা করে দিয়েছিলাম তাৎক্ষণিক বিচার করে, তারপর থেকে এটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং সেই কারণে দীপুমণি প্রায় 100 জন সংবাদ মাধ্যমের লোকজনকে প্লেন চার্টার করে কাঠমান্ডু নিয়ে গিয়েছিলেন, তাদেরকে পরিতুষ্ট করে তাদেরকে নিয়োগ করেছিলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবার জন্য। প্রতিদিন একই তথ্য পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করতেন, এবং সেটা ছিল এই যে কলিমুল্লাহকে পাওয়া যায় না। বাকিটা কিন্তু বলছেন না, পাওয়া যায় না ঘেরাও করবার জন্য। অর্থাৎ আমরা তো এই ঝামেলায় পড়তে চাই, আমরা আমাদের নিয়মিত কার্যক্রম আপনার করে বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে ঢাকা থেকে আপনি সব কার্যক্রম গুলো বিষয়টা হচ্ছে রাতের বেলা ঢাকা থেকে কার্যক্রম করছিলাম, দিনের বেলা আমি থাকতাম রংপুরে এবং এরোপ্লেনে যাতায়াত করতাম। আমি জন্য বিশ্ববিদ্যালয় থেকে টাকা পয়সা নিতাম না, বুঝতে পারছি। তো ফলে আপনার দীপুমণি তন্ন তন্ন করে খোঁজ খবর করার চেষ্টা করেছেন, আমার দায়িত্ব সাংবাদিক লাগিয়ে দিয়েছে না, মানে কোন রকমের আর্থিক অপব্যয় করেছে কিনা, কোনো সুযোগ ছিল না। আর যেহেতু শূন্য সহিষ্ণুতা দেখিয়েছে এসব বিষয়ে, ফলে কোন রকম সংশ্লেষ তারা খুঁজে পাননি। আর যে ব্যাপারটা আপনার তথাকথিত তার ইঙ্গিতে আপনার অধিকার সুরক্ষা পরিষদ নামে একটা এন্টিটি তৈরি করা হয়েছে, এবং এরা ছিল তার লেস পেন্সর। তারা প্রায় 800 পৃষ্ঠার একটা বিশাল ধাউস আপনার তথাকথিত শ্বেতপত্র তৈরি করেছিল। ভেতরে অনেক পৃষ্ঠাই বড় করে ক লেখা, বড় করে খ লেখা, মানে দক্ষতা বাড়ানোর জন্য একই জিনিসের রিপিটেশন, পাওয়া যায় না। আর টু বি অনেস্ট, যখন আপনি বলছেন শ্বেতপত্র আপনার প্রকাশের অথরিটি কোনো ব্যক্তি বা কিছু লোকের থাকে, তো সরকারি একটা বিষয় এক। আর যে বিভ্রান্তিটা ছড়ানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা কাউকে সময় দেই না, কারো কথা শুনি না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, অন্যায় আবদার করলে তো সেটা আমরা শুনবো না স্বাভাবিকভাবেই। এবং এই যে যারা এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কোইন্সিডেন্টালি, মানে ধর্মের কল বাতাসে বাজে, এই প্রতিটা লোক এখন আপনার আমাদের শহীদ আবু সাইদ, আমার প্রিয় ছাত্র, যাকে আমি 2019 সনে ইংরেজি বিভাগে ভর্তি করেছিলাম, সেই আবু সাইদ হত্যাকাণ্ডের আসামি। আপনার যিনি প্রক্টর আপনার শরীফ ডিন ছিলেন, তিনি 3 দিনের রিমান্ডে গেছেন, গ্রেফতার হয়েছেন। আসাদুজ্জামান মন্ডল এবং মশিউর রহমান, এই দীপুমণির 2 রাইট হ্যান্ড লেফটেন্যান্ট, আপনার বিরুদ্ধে সবসময় কাজ করত, তারা দুজনেই আপনার চাকরিচ্যুত হয়েছেন, এবং বাকিরা গা ঢাকা দিয়ে আছেন, পলাতক বলতে পারেন, বা লো প্রোফাইলে চলে গেছেন। এখন বিষয়টা হচ্ছে কর্মের কারণে, এবং আবু সাইদ কিন্তু মৃত্যুবরণের আগের দিন নিগৃহীত হয়েছে শারীরিক ভাবে, এবং সেটা সে অন রেকর্ড বলে গেছে 2টি ইলেকট্রনিক মিডিয়ার সামনে। এবং তাকে শারীরিক নির্যাতন করেছিল পোমেল বড়ুয়া, পরবর্তীতে যিনি আপনার ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এই ভদ্রলোক আপনার ছাত্র তো শেষ, তারপর ক্যাম্পাসে অবস্থান করতেন, এবং এত টাকা পয়সা অর্জন করেছিলেন, ডান হাতে বা হাতে 2টি গাড়ি তিনি কিনে ফেলেছিলেন। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ এত বছর ঢাকা শহরে থাকি, চাকরি বাকরি করি, আমি একটা ভাঙা গাড়ি ব্যবহার করি, আর সে দুটো গাড়ি
একটা ভাড়া দিয়ে রেখেছিল একটা ক্যাম্পাসে মোতায়েন রাখতো তার এই কয়েক কোটি টাকা দাম। জি ডেফিনেটলি। এবং এখানে সম্প্রতি পত্রিকায় দেখলাম যে আমি যখন হাল ধরি সেই সময় রেট ছিল লেকচারার চাকরি বিক্রির 30 লাখ 30 লাখ টাকা, টাকা। এখন সেটা দাঁড়িয়েছে 38 লাখ টাকা। এই 38 লাখ টাকা ভাগ হতো কয়েক ভাগে, ভাইস চ্যান্সেলর, তারপরে না আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি আপনি চলে আসার পরে ওই বাণিজ্য চলছে? পরে এবং আগে চলছে না, আগে যত দুর্নীতিবাজ আমরা সবাই জানতাম, ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ ছিল, নাহলে এতদিন থাকলো কি করে? এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই একটা অংশ তিনি রাখতেন, একটা অংশ আপনার সংশ্লিষ্ট যারা এই কর্মের সঙ্গে যুক্ত ছিল এবং কর্মকর্তাদের মধ্যে, তারপর আরেকটা অংশ ছাত্রলীগের সভাপতি কমেল বড়ুয়া, এবং একটা অংশ দীপুমণির কাছে চলে যেত। মানে চিন্তা করে দেখেন যে ব্র্যাকেটটা কিরকম ছিল, সার্কেল বা চেইনটা কি। এবং আমরা পরে দীপুমণির ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে দেখলাম তিনি আমাদের মেঘনা নদী 78 কিলোমিটার তটরেখা জুড়ে বালি উত্তোলন করে 7,000 কোটি টাকার বালি, কোনো ট্যাক্স ভ্যাট দেননি, এবং তার হেঞ্চম্যান আপনার সেলিম চেয়ারম্যানকে দিয়ে কাজগুলো করেছে। আর তারপরে যেটি হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করায় আপনার তিনি অঞ্জনা খান মজলিস, যিনি চাঁদপুর জেলা প্রশাসক ছিলেন, তাকে একদিনে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছিলেন আপনার নেত্রকোনায়। শিক্ষা মন্ত্রণালয়ে তিনি মন্ত্রী থাকাকালীন সময়ে তার ভাই ডক্টর ওয়াদুদ, ডাকনাম টিপু, অনেকে মজা করে তাকে টিপুমণি বলে ডাকতেন, এই লোক 400 কোটি টাকার স্ক্যাম সঙ্গে যুক্ত ছিলেন। সে কন্ট্রাক্টরই করতো মনে হয়, নানান রকমের। এবং সে যেটা দাঁড়িয়েছিল আপনার এই বিষয়টা আদালতের দৃষ্টি আকৃষ্ট করে, আদালত দুদককে নির্দেশ দেয়, দুদক শিক্ষা সচিবকে নির্দেশ প্রদান করলে পরে শিক্ষা সচিব চাকরি তো বাঁচাতে হবে, তিনি দ্রুততম সময়ের মধ্যে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করে দেন। যেদিন তদন্ত কমিটি হলো পরের দিনই দীপুমণি তাকে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছে। মানে এত দোদণ্ড প্রতাপে তিনি সবকিছু করবার চেষ্টা করেছেন। একটা ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ে কাহিনী যেটা শুনলেন, তাহলে বাংলাদেশে তো কত বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বেসরকারি। প্রযুক্ত বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ নিয়ে মানিকগঞ্জ আমরা শুনেছিলাম যে একটা জমি সব জায়গায় ভাগ্নের নামে, ভাইয়ের নামে, মানে কোনো ক্ষেত্র বাদ নাই, মানে টাকা ছাড়া আর কিছু চিনতেন না তিনি। যেটা শুনেছি যে আপনার ন্যূনতম 2 লক্ষ টাকা তিনি উৎকোচ নিতেন, আর আপনার ভাইস চ্যান্সেলরের পদ বিক্রি করতেন 2 কোটি টাকায়, এটা সর্বজন বিদিত। এবং তারই ইঙ্গিতে শোনা যায় যে আপনার এই তার যে সবচেয়ে বড় রাজসাক্ষী হতে পারতো সেলিম চেয়ারম্যান, তাকে গণপিটুনি সেলিম চেয়ারম্যান তাকে গণপিটুনি দিয়ে বেড়ে ফেলা হয়েছে, যাতে কোন সাক্ষী ভবিষ্যতে কেউ দিতে না পারে, এরকম একটি অবস্থা। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলি, সেই শিক্ষাঙ্গনের এই যে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ব্যত্যয় যেগুলো দীপুমণির নেতৃত্ব হয়েছে, তার ধারাবাহিকতা বজায় ছিল আপনার নফেল সাহেবের সময়। বুঝতে পারছি। এবং এই যে আপনার ব্যাকলগ এবং যে নৈরাজ্য, তা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি। আপনি কি মনে করেন এই সব দুর্নীতির কারণেই বিগত সরকার বাধ্য হয়েছে পালাতে এবং বিপ্লব এসেছে? এই বিপ্লবকে আপনি কিভাবে দেখেছেন বা দেখছেন, বা এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এখানেও কি দুর্নীতি হচ্ছে না বা স্বজনপ্রীতি হচ্ছে না? যেদিন থেকে আপনার দীপুমণির বিরুদ্ধে বিদ্রোহ করলাম, সেদিন থেকে এই গত 3.5 বছর ধরে আমরা কিন্তু কন্টিনিউয়াস, মানে 5ই আগস্ট পর্যন্ত বা তারপরে আমরা কিন্তু বলে গেছি যে এই জিনিস চলবে না। আমরা আবু সাইদ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ঘন্টা খানেকের মধ্যে আমি কিন্তু শোকবাণী দিয়েছি, শেখ হাসিনার ভ্রুকুটি বিকুচি করেছি, এবং সেই সঙ্গে আপনার আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি গোটা 3 ইন্টারন্যাশনাল অনলাইন আউটলেটে, এবং ভাইস চ্যান্সেলরকে আহ্বান জানিয়েছি, 5ম ভাইস চ্যান্সেলর তিনি যাতে পদত্যাগ করেন। উল্টো তিনি যেটা করলেন, র্যাবের প্রহরায় ক্যাম্পাস থেকে চলে গেলেন আপনার সার্কিট হাউসে, সেখান থেকে সেনা ছাউনি থেকে আপনার সৈয়দপুর ঢাকায় চলে আসে। এখন তার নামে অভিযোগ কেন গঠন করা হবে না, এটা নিয়ে পিবিআই তদন্ত করছে। আচ্ছা, পিবিআই এখন প্রতিষ্ঠানের সুনাম আছে, বিশেষ করে র্যাবের। আশা করি আপনি তো একটা জাতীয় পর্যায়ে বহু বছর হলো কাজ করছেন, আপনার একটা সংগঠন আছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, জানিপক। সে তুলনায় আজকে যে নির্বাচন কমিশন হলো,
এই নির্বাচন কমিশন কি প্রভাব মুক্ত, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা প্রশাসকদের প্রভাব মুক্ত হতে পারে কিনা? আর নির্বাচন কমিশন ইচ্ছা করলে নিজস্ব লোক দিয়ে বা নিজস্ব লোক নিয়ে কাজ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষকদের নিতে পারে, বা যারা উপাচার্য ছিল তাদেরকে নিতে হলে বিভিন্ন ভাবে বিভিন্ন কমিটিতে রেখে ওই ডিসি এসপি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আপনি একজন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কি মনে করেন? আমি নিজেও একজন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আছি, অগ্রদূত সংস্থার প্রধান উপদেষ্টা হিসাবে। এখন ধরুন আমরা গত 30 বছর ধরে দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের সুযোগ হয়েছে জাস্টিস রৌফের সঙ্গে কাজ করবার। তিনি কিন্তু অসাধারণ একটি মডেল ডেভেলপ করেছেন, দাপুনিয়া মডেল অফ ইলেকশন, যিনি আমাদের দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা তাকে সম্মান করি। কিছুদিন আগেও তার সঙ্গে কথা হয়েছে, পরবর্তীতে সেটা রেপ্লিকেটেড হয়েছিল টঙ্গী মডেল ইলেকশন। তো সেই বিষয়টাকে, সেই মডেলটাকে রিভাইভ করা যেতে পারে। আর যে কমিশনটি গঠিত হয়েছে আমরা একটু হতাশ হয়েছি, খোলামেলাই বলবো, এই জন্য যে এই যে নির্বাচন কমিশনারকে নিয়ে একটু বলেন। সবাইকে নিয়ে, কারণ আপনি যদি গত কমিশনের সঙ্গে তুলনা করেন, যে প্রক্রিয়ায় কমিশন গঠিত হয়েছিল ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সার্চ কমিটির মাধ্যমে। এখন সার্চ কমিটিতে কারা আছে সেটা যদি দেখেন, সবই কিন্তু সাংবিধানিক পদে বসে থাকা মানুষ, দু একজন নতুন যুক্ত হয়েছেন। আর এই প্রক্রিয়ায় হাবিবুল্লাহর মতো কমিশন কিংবা আপনার নুরুল হুদার মতো কমিশন বা আপনার রকিব সাহেবের মতো কমিশন আমাদের কি ধরনের নির্বাচন পর দিয়েছে আমরা দেখেছি, ট্র্যাক রেকর্ড আছে। আর এখন যেটি হলো, এখানে স্ট্যাটাসটা কিন্তু কমে গেছে। গত কমিশনের তিনজন সিনিয়র সাবেক সচিব ছিলেন, সাবেক 3 জন সিনিয়র সচিব। এটা কিন্তু একটা মানে জ্যেষ্ঠতা ওই অর্থে না, ইটস এ র‍্যাঙ্ক। আপনার ইকুইভ্যালেন্ট টু 3 স্টার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল। এখন আমরা কি পেলাম? প্রধান নির্বাচন কমিশন তিনি একজন সচিব, সাবেক সচিব, সিনিয়র সচিব নন, আরেকজন অতিরিক্ত সচিব, আরেকজন যুগ্ম সচিব। অর্থাৎ আপনি র্যাঙ্ক কমিয়ে ফেলবেন, স্ট্যাটাসটা কমিয়ে ফেলবেন। একজন 1 স্টার জেনারেল, সেই জেনারেল সাখাওয়াত 111 এর সময় ডক্টর এটিএম শামসুল হুদার কমিশনে একজন কমিশনার ছিলেন। আপনি নিজেও তো সেনাবাহিনীর একটা র্যাঙ্ক। আমি আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সেনা শাখার লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সম্প্রতি অভিনন্দন আপনাকে, রিসেন্টলি হয়েছে। রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আমি রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে। ধন্যবাদ। তো যাই হোক, এই যে ব্যাপারটা, এটা আমাদের তো এখন প্রচুর অবসরপ্রাপ্ত 2 স্টার জেনারেল আছেন, মেজর জেনারেল, বেশ কিছু আপনার 3 স্টার জেনারেল আছেন, তাদের কাছ থেকে বেছে নেওয়া যেত। তারপর আপনার সিনিয়র সেক্রেটারির তো অভাব নেই, সেখান থেকেও নেওয়া যেত। এই জন্যই আমি বলি যে সবচেয়ে শক্তিশালী হাই স্ট্যাটাস জন্য তো হতে পারে, তারা অভিজ্ঞ আছে, সাবেক জনকীর্তক বা আমরাদেরই কেন নিয়ে পরিপূর্ণ করতে হবে এই পদগুলো? এটা তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হতে পারে না। জনগণের করের টাকা আপনি লাল বাহন করলেন, আবার নিউ লিজ অফ লাইফ দিলেন। তার বদলে যেটি হতে পারতো, সিয়েরা লিওনের মতো দেশে আমি প্রাইমারি স্কুলে একজন টিচারকে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করতে, এটা তো জানা ছিল না। তারপরে আপনার নাইজেরিয়ার মতো একটা করাপ্ট এবং সামরিক শাসনের জাতাকলে পৃষ্ঠ দেশে একজন ভাইস চ্যান্সেলরকে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে দেখেছি, প্রফেসর জেগা। আমরা সেই দৃষ্টান্ত কেন করতে পারি না? এই বিষয়গুলো রিথিঙ্ক করতে হবে, আমাদেরকে বলতে হবে, জানাতে হবে। এবং বলতে বলতে আমার ধারণা একটা পর্যায়ে পরিবর্তন আসবে। আমরা তো গত লম্বা সময় ধরে আপনার বলছিলাম যে এই সরকার তার আয়ুষ্কাল ফুরিয়েছে, থাকবে না, মানে হাসিনা সরকারের কথা বলছিলাম। সেটা কিন্তু অবশেষে বলতে অবশেষে কিন্তু আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, মানে খোলামেলা কথা বলি, সেটা ফরহাদ নজরও বলছে, সবাই বলছে, আমরা কিন্তু বিপ্লবের পর বিপ্লবী সরকার পাইনি। এটা কি দেশের জন্য ভালো হলো না ক্ষতি হলো? আমি বলবো আমরা পিছিয়ে গেলাম। এই যে অপরচুনিটিটা ছিল, ধারাবাহিকতা রক্ষা করলাম আমরা, সেটা আমরা মিস করলাম অপরচুনিটিটা। আচ্ছা, এখন আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব বা আলোচনা করব, সেটা হলো, যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, এখানে আমি, আপনারা জানেন, আমি পত্রিকার প্রথম কলামে লিখেছিলাম একটি জাতীয় দৈনিকে যে দুদকের দুর্নীতি দূর করবে কে, তাহলে এখানে র্যাবের দুর্নীতি দূর করবে কে, বাংলাদেশ পুলিশের দুর্নীতি দূর করবে কে, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি দূর করবে কে। এই যে এই সরকারে ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক খ্যাতিমান, আপনার আমার সবার শ্রদ্ধেয় ব্যক্তি, উনি তো ব্র্যান্ড,
ইন্টারন্যাশনালি ব্র্যান্ড, তার সোশ্যাল বিজনেস সারা পৃথিবীতে করতেছে, মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই সমর্থন করেছে, যে যাই বলুক না কেন তিনি আন্তর্জাতিক, কিন্তু তিনি তো একা কিছু করতে পারছেন না। এত সমালোচনা, এত কিছু আমরা দেখছি, বা এই ছাত্ররাও, সমন্বয়করাও বা শিক্ষার্থীরাও হয়তো বিরূপ মন্তব্য করতেছেন। তা আপনার কি সাজেশন? এই সরকার 2 বছরই থাকুক, 3 বছরই থাকুক, আর 6 বছর, সেটা প্রশ্ন না, যতদিন থাকুক, এর মধ্যে এই দুর্নীতিকে দূর করার জন্য আপনি যেরকম আপনার ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ইউনিভার্সিটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুর্নীতি মুক্ত করে সকল ঝুঁকি কাঁধে নিয়ে, সকল ঝুঁকি কাঁধে নিয়ে, এবং যে দুর্নীতি বা সরকারের মুখোমুখি হয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন, যে কারণে আজকে রূপসী বাংলা টেলিভিশনের সার্থকতা যে আপনি কে আমরা আনতে পেরেছি, মানে আপনার অভিজ্ঞতা শুনতে পেরেছি। এখন আমার সবশেষ আলোচনার যেটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো আসলে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে বা করতে হলে, আমি ভবিষ্যৎ সরকারের কথা বলবো না, এই সরকারের কি করণীয়, যেটা এই 3 মাসে করা উচিত ছিল, এই বা করতে পারেনি? এখনো সময় আছে। মূল যে বিষয়, ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতি দমন কমিশনকে আমরা দেখতে চাই আমলা মুক্ত। পুনর্বাসন কেন্দ্র হিসেবে ইলেকশন কমিশনে যে কাজটা হয়েছে, এটা যেন না হয়। আচ্ছা, এখানে কি আইন নেই যে দুর্নীতি দমন কমিশনে একজন সাবেক প্রফেসর বা উপাচার্যকে বসানোর কোন চেয়ারম্যান হিসেবে? এখনো তো খালি আছে, সেটা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। একজন শিক্ষক যতই অসৎ হোক না কেন, একেবারে নিচে নেমে যেতে পারে না। সাংবাদিকও তো হতে পারে, হ্যাঁ, সম্পাদকও হতে পারে, তারপরে একজন বিচারপতি, আইনজীবী হতে পারে, মানে একজন কলামিস্ট হতে পারে। বারবার আমলায় কি হতে পারে? একেবারে সময় এসছে আসলে আমলা মুক্ত করবার এই প্রতিষ্ঠানটিকে। ওটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই কমিশন হিস্টোরিক্যালি আমরা জানি একটা সময় ব্যুরো ছিল, পরে কমিশনে রূপান্তরিত হয়েছে। আপনার কমিশনে রূপান্তরিত হওয়ার পরে চেয়ারম্যান হিসেবে সাবেক সেনাপ্রধান দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি বললেন এবার লড়াই হবে, সেই লড়াইয়ে নিজেই লেজ গুটিয়ে তিনি পালিয়ে গেলেন, মানে শেষ পর্যন্ত কিন্তু লড়াই হেরে গেল। তো আমি চাই যে লড়াইয়ে দুদক জয়লাভ করুক এবং এটি একটি শুদ্ধ প্রতিষ্ঠানে পরিণত। আমরাও এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের পাশে দুদককে চাই, র্যাবকে চাই, পুলিশকে চাই, বিশ্ববিদ্যালয় উপাচার্যকে, সবাইকে চাই, যে কারণে আমরা একটা জাতীয় সম্মেলন করতে যাচ্ছি। ভালো, আমি আগামীকাল যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সাফল্য কামনা করি, সর্বাঙ্গীন মঙ্গল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে আপনি আমাদের দেশ ও জাতির জন্য ভবিষ্যতে আরো বেশি কাজ করতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। এখন আমি মনে করি যে আপনার মতো ব্যক্তিত্বদেরই কোনো না কোনো ভাবে রাষ্ট্রীয় বড় বড় পজিশনে থাকা উচিত। বিশেষ করে একটা দেশের হাই কমিশনার বা রাষ্ট্রদূত হলেও তো সেই দেশকে সে রিপ্রেজেন্ট করতে পারে, ফ্ল্যাগ বিয়ারার হিসেবে। এগুলো আমরা প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, নাজমুল হাসান কলিমুল্লাহ মানেই একটি ব্র্যান্ড আমি মনে করি। দীর্ঘ প্রায় 35-40 বছর হলো তিনি দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন, এবং সততার সাথে, সাহসের সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আগে তিনি আরো একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ছিলেন, খুবই একটা নাম করা ইউনিভার্সিটি। সবখানে তিনি সততার সাথে, সাহসের সাথে কাজ করে এসেছেন। আজকের এই পর্যায়ে তিনি আছেন, এবং আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচনে তার ভূমিকা সত্যিকার অর্থে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হবে, তিনি বিশ্বনন্দিত হবেন, এই আশা প্রত্যাশা করেই আজকের অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ।